তুমি পাও নাই? তোমাকে তোমাকে দিয়েই তো শুরু করলাম রেকর্ডিং। জি স্যার, মাত্র পেয়েছি। হ্যাঁ তুমি আছো তো, তাই না? তোমার রেকর্ডিং আছে তো? জি স্যার, শুরু করছি। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। দ্যাট ইজ আমাদের আমি যে গত ক্লাসে শেষ করেছিলাম হলো গিয়ে এই জায়গাটায়, যে আমরা আহ, আমাদের এই যে এক্সাম্পল এক্সাম্পল 3-তে আমরা আমাদের এক্সাম্পল 3-তে এক্সাম্পল 3-তে এটা ছিল আমাদের গভর্নিং ইকুয়েশন। হ্যাঁ, এটা ছিল আমাদের গভর্নিং ইকুয়েশন। অ্যান্ড দেন এই গভর্নিং ইকুয়েশনটাকে আমরা ডিসক্রিটাইজ করেছিলাম। মানে গভর্নিং ইকুয়েশনটা ছিল আমাদের এই গভর্নিং ইকুয়েশনটাকে আমরা ডিসক্রিটাইজ করেছি এইভাবে। এটা হলো আমাদের ডিসক্রিটাইজড ইকুয়েশন। হ্যাঁ, ডিসক্রিটাইজড ইকুয়েশন। তো তারপরে করলাম কি আমরা? তারপরে করলাম হলো গিয়ে যে ফর এনি নোড আই, ফর এনি নোড আই এর টেম্পারেচারটাকে একপাশে রেখেছি, আর তার প্রিভিয়াস টাইমের মানে যা কিছু আছে সবকিছুকে আমরা আরেক পাশে নিয়ে গেছি। এবং আরেক পাশে কিন্তু দেখো যে সব মানে সবই এন 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 সবই প্রিভিয়াস টাইমে। আর বাম পাশে হলো গিয়ে শুধু হলো গিয়ে মানে প্রেজেন্ট টাইমে আই নো। এই যে এই ধরনের যে মানে ডিসক্রিটাইজড ইকুয়েশন,
এই ধরনের যে ডিসক্রিটাইজড ইকুয়েশন, এই ধরনের ইকুয়েশনকে বলা হয় হলো গিয়ে, এই যে এই ইকুয়েশনটাকে বলা হয় এক্সপ্লিসিট ইকুয়েশন। এক্সপ্লিসিট ইকুয়েশন বা এই ধরনের ডিসক্রিটাইজেশন মেথডকে বলা হয় এক্সপ্লিসিট মেথড অফ ডিসক্রিটাইজেশন। কিন্তু আমরা এটা জানি যে এই ধরনের এই ইকুয়েশনটা ইউজ করতে গিয়ে আমাদেরকে একটা প্যারামিটারের ভ্যালু নিশ্চিত করতে হয়েছে, যে আলফা টাইমস ডেল্টা টি ডিভাইডেড বাই ডেল্টা এক্স স্কয়ার, যে ইট শুড বি লেস দেন or equals to 0.5। এটা না হলে সলিউশনটা হয়ে যাচ্ছে হলো গিয়ে, এটা না হলে সলিউশনটা হয়ে যাবে আনস্টেবল বা অসিলেটরি। হ্যাঁ, অসিলেশন will occur in the solution if this condition will oscillation is likely to occur if this condition is not fulfilled in explicit method of discretization. In other words, এটাকে আরেকভাবে বলা যায় যে explicit method of time discretization, explicit method of time discretization is conditionally stable, is conditionally stable। তাহলে ওয়ান ডাইমেনশনাল ফ্লোর জন্য এই স্টেবিলিটি ক্রাইটেরিয়াটা হলো আমাদের 0 পয়েন্ট, মানে এটা 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 না, সরি এই জিনিসটা না, ওই ল্যামডা, এই যে ল্যামডা ওয়ান ওয়ান ডাইমেনশনের জন্য এটা, তাহলে কন্ডিশনালি স্টেবল। On the other hand, আমরা এই টাইম ডিসক্রিটাইজেশন, we have to go for time discretization because time dimension is there। হ্যাঁ, আমরা ওই তোমার ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুয়েশনে জেনেছি যে আমাদের সলিউশন, মানে আমাদের গভর্নিং ইকুয়েশনটা যদি প্যারাবোলিক অথবা হাইপারবোলিক হয়, প্যারাবোলিক অথবা হাইপারবোলিক হয়, তাহলে উই মাস্ট গো ফর টাইম মার্চ সলিউশন। হ্যাঁ, টাইম মার্চ সলিউশন, সো টাইম মার্চিং সলিউশন আমাদের যেতে হবে। তো এই ইকুয়েশনটা আমরা অলরেডি জানি যে এটা প্যারাবোলিক। হ্যাঁ, এটা প্যারাবোলিক, এটা আমরা জানি বা আমরা বের করে নিব এটা প্যারাবোলিক। তাহলে প্যারাবোলিক হলে আমাদের এটা এখানে টাইম মার্চিং এ যেতেই হবে। শুধুমাত্র ইলিপ্টিক ইকুয়েশন যদি হয় সেক্ষেত্রে আমরা টাইমটাকে বাদ দিতে পারি। ইলিপ্টিক ইকুয়েশন হলো স্টেডি স্টেট, নো ডিপেন্ডেন্স অন টাইম। তো যাই হোক, এটাকে আমরা এই ইকুয়েশনটাকে এভাবে ডিসক্রিটাইজ করতে পারি কিনা যে আমরা এই স্পেসের যে এটাকে নেক্সট টাইম স্টেপে নিয়ে গেলাম। ঠিক আছে, যে এই যে স্পেশাল যে ডিসক্রিটাইজেশন, এটাকে নেক্সট টাইম স্টেপে নিয়ে গেলাম। এই ইয়েটা ঠিক আছে, মানে এক্স এর ইটা ঠিক আছে, বাট আমরা এই স্পেশাল 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 ডেরিভেটিভটা, মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটাকে আমরা ফরওয়ার্ড টাইম স্টেপে নিয়ে গেলাম। আর টাইমেরটা আগের মতোই আছে। হ্যাঁ, টাইমেরটা আগেরটা যদি আমরা খেয়াল করি, এক্সপ্লিসিটে দেখো স্পেসেরটা হলো গিয়ে এন এ। হ্যাঁ, স্পেসেরটা হলো এন টাইম স্টেপ, মানে প্রেজেন্ট টাইম স্টেপ। আর টাইমেরটা অ্যাজ ইট ইজ যেটা আছে, মানে ফরওয়ার্ড টাইম স্টেপ মাইনাস প্রেজেন্ট টাইম স্টেপ ডিভাইডেড বাই ইয়ে। কিন্তু স্পেসেরটা আমাদের ছিল প্রিভিয়াস টাইম এক্সপ্লিসিট মেথড। আমরা যেটা এখন করতে চাচ্ছি সেটা হলো আমরা স্পেসেরটা ফরওয়ার্ড টাইম স্টেপে নিয়ে গেলাম, ফরওয়ার্ড টাইম স্টেপে, আর এটা ঠিক আছে। এরকম নিলে আমাদের ইকুয়েশনটা হয়, মানে এখানে আমরা এটাও জানি না, এটাও জানি না, এটাও জানি না, এটাও জানি না।
ঠিক আছে, শুধু এইটা জানি। তাহলে এক পাশে এটা এটা রাখলাম যেটা জানি, আর বাকি যেগুলো জানি না সব এক পাশে আরেক পাশে রাখলাম। এখন ইকুয়েশনটা কেমন হলো? এখন ইকুয়েশনটা হলো গিয়ে যে আমাদের এক পাশে হলো আননোন সব, আরেক পাশে হলো নোন। এখানেও একই ঘটনা ছিল, এখানে একই ঘটনা ছিল যে আমাদের এক পাশে এক কিছু ছিল আর অন্য পাশে সবগুলো ছিল, কিন্তু এক্সপ্লিসিট মেথডে এই পাশের আমাদের সবগুলো ছিল নোন, known at time t, at time step n, তাই না? known at time step n মানে আগের টাইম স্টেপে সবকিছু নোন ছিল, শুধু আমরা নোড আইটা বের করেছি। এইখানে কিন্তু উল্টো ঘটনা, উল্টো ঘটনা, যে এইখানে এইটা পুরো জিনিসটাই আননোন, আননোন at time মানে টাইম স্টেপ n plus 1, is unknown at time step n plus 1. That is আমরা যেটা করলাম এবার, আমাদের ইকুয়েশনে নোন এর চেয়ে আননোনটাই বেশি, হ্যাঁ আননোনটাই বেশি। এবং যেটা করা হয় যে আসলে এটাকে মাইনাস করে ইকুয়ালস টু 0, হ্যাঁ মানে নোন আননোনের একটা মিক্সচার হয়ে গেল এখন, নোন আননোনের একটা মিক্সচার। দ্যাট ইজ আমরা ঠিক আগের মতো এক পাশে নোন মানে আননোনটা আর বাকি সব পুরোটা পুরো নোন, যেটা এক্সপ্লিসিট ইকুয়েশন ছিল, হ্যাঁ এক্সপ্লিসিট ইকুয়েশন ছিল নোন টার্মস। এটা না করে আমরা করলাম কি নোন আননোনের একটা মিক্সচার, মানে এটাকে চিন্তা করে এটা মাইনাস দিয়ে আমরা 0 করে দিলাম, তাহলে নোন আননোনের মিক্সচার। হ্যাঁ, তাহলে এই ধরনের ইকুয়েশনকে বলা হয় ইমপ্লিসিট ইকুয়েশন, এবং এই ধরনের মেথডকে বলা হয় implicit method of discretization, হ্যাঁ implicit method of discretization, that is আমাদের নোন আননোনের এখানে একটা মিক্স তৈরি হলো, হ্যাঁ মিক্স তৈরি হলো, মিক্স তৈরি হলো। আচ্ছা এইটার এটা কি মানে কেন আমরা এখানে গেলাম, বেনিফিটটা কি? বেনিফিটটা হলো গিয়ে যে এই ইমপ্লিসিট মেথড ইজ আনকন্ডিশনালি stable. Implicit method is unconditionally stable. তাহলে if we go for implicit method to obtain a solution of time marching, if we go for implicit method for obtaining a time marching solution using আচ্ছা যেটা আবার আবার I repeat, sorry. If we go for implicit method of discretization for obtaining time marching solution, then the solution becomes unconditionally stable, in contrast to conditionally stable in case of explicit method. আমরা এইখানে ডায়াগ্রামেটিক্যালি, হ্যাঁ ডায়াগ্রামে ইমপ্লিসিট ভার্সেস এক্সপ্লিসিট মেথডের এটা দেখতে পারি। হ্যাঁ ধরো এটা হলো গিয়ে একটা স্পেশাল ডিরেকশন এক্স, হ্যাঁ এটা হলো স্পেশাল ডিরেকশন এক্স, আর টাইম হলো গিয়ে উপরের দিকে, এই যে উপরের দিকে দেখা যাচ্ছে, দ্যাট ইজ এটা টাইমের একটা লেভেল। তারপর এটা হলো হায়ার লেভেল, তারপর নেক্সট হায়ার লেভেল, এভাবে টাইমের লেভেলগুলো, হ্যাঁ টাইমের লেভেলগুলো। তাহলে আমাদের এই
এক্সপ্লিসিট মেথডে, হ্যাঁ, যে ফর এনি নোড টি আই, ধরো এই যে এটা আই নোড, হ্যাঁ, তাহলে এই টি আই এট এনি টাইম, টাইম হলো গিয়ে এটা একটা টাইম, দেন একটা মানে ফরওয়ার্ড টাইম, দেন এগেন ফরওয়ার্ড টাইম, এভাবে হলো টাইম বললাম। তাহলে আমরা যদি দেখি যে ফর এনি নোড আই, এই যে তোমার এই যে অ্যাড আই, ধরো এনি নোড আই, হ্যাঁ, এনি নোড আই অ্যাট টাইম ধরো এন, এটা এন, তাহলে ফর এনি নোড এটা ধরো আই, তাহলে ফর এনি নোড আই, ফর এনি নোড আই, এই ইকুয়েশনটা কি বলতেছে যে ফর এনি নোড আই at n plus 1, এটা হলো গিয়ে আমার এই যে এই টাইম লেভেলটা হলো গিয়ে n plus 1, টাইম লেভেলটা হলো n plus 1, n plus 1। তাহলে এটা কিসের উপর ডিপেন্ড করতেছে, যে টি আই অ্যাট এন, এই যে টি আই অ্যাট এন, এইটা হলো টি আই অ্যাট এন প্লাস 1, হ্যাঁ, এটা ডিপেন্ড করতেছে টি আই অ্যাট এন। আচ্ছা, তারপরে ল্যামডা টাইমস টি আই প্লাস 1 অ্যাট টাইম এন, এই যে টি আই প্লাস 1 অ্যাট টাইম এন, টি আই অ্যাট টাইম এন এটা, আর টি আই মাইনাস 1 অ্যাট টাইম এন। তাহলে আমার এই এই যে এই ভ্যালুটা, এই আননোন ভ্যালুটা ডিপেন্ড করতেছে হলো কি আমার এই আগের টাইম স্টেপের এই তিনটা ইয়ের উপরে, ভ্যালুর উপরে, ঠিক আছে। তাহলে এর এই বাম দিকের বা ডান দিকের বা উপরের বা এই এইগুলোর উপর ডিপেন্ড করতেছে না। তাহলে আমরা যেটা আরেকবার দেখি, উই রিপিট আবার, তাহলে অ্যাকর্ডিং টু এক্সপ্লিসিট স্কিম, টি আই at n plus 1 ডিপেন্ডস অনলি এই যে এই তিনটার উপরে, এই নোড, এইটার ভ্যালুটা এইটার উপরে, এইটার উপরে ডিপেন্ড করতেছে, হ্যাঁ। কিন্তু এর যে বাম দিকের যে নোটটা, এর যে ডান দিকের নোটটা, এই যে উপরের নোটটা, মানে এই যে এই নেইবার গুলা, এই নেইবার গুলা, এই নেইবার পয়েন্ট গুলো কিন্তু এখানে কনসিডার করা হচ্ছে না। এটা হলো এক্সপ্লিসিট মেথডের ইয়ে, মানে এই যে এখানে এই জিনিসটাই দেখানো হচ্ছে, হ্যাঁ, এই জিনিসটাই দেখানো হচ্ছে, এই করতেছে না। কিন্তু ইমপ্লিসিট ইকুয়েশনটা যদি আমরা দেখি, ইমপ্লিসিট ইকুয়েশন, তাহলে ইমপ্লিসিট ইকুয়েশনে আমরা যে যে সম্পর্কগুলো দেখতেছি, তাহলে টি আই এন আগের মতোই যাই, তাহলে এটা হলো আমার টি আই এন, এটা হলো এন লেভেল, এটা হলো এন প্লাস 1 লেভেল, হ্যাঁ, ধরে নিচ্ছি, আর এটা হলো আই, হ্যাঁ, এটা হলো আই। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, টি আই এন in terms of ti minus 1 n plus 1, হ্যাঁ, ti minus 1 n plus 1, এই নোটটা, হ্যাঁ, এই নোটটা, তারপরে ti n plus 1, এই নোটটা, আর হলো গিয়ে ti plus 1 n plus 1, এই যে এই নোটটা। দ্যাট ইজ ইমপ্লিসিট মেথডে আমাদের এই এটার সাথে এই তিনটা নোটের সম্পর্ক এস্টাবলিশ হচ্ছে, এবং আমরা এই টি আই এট এ ফরওয়ার্ড টাইম লেভেল, কোথায় এটা, টি আই এই যে এইটা মেন, তো এইটা তাই না, মানে আমাদের মেন কিন্তু ডিটারমিন করার বিষয় হলো গিয়ে, মেন কিন্তু আমরা বের করি হলো গিয়ে এই যে এইটা, মানে এনি প্রত্যেকটা নোড, এনি নোড আই এট এ টাইম লেভেল এন প্লাস 1, তাই না, মানে ফরওয়ার্ড টাইম লেভেলে, মানে আমরা ধরে নিচ্ছি যে এন এ আমরা জানি, দেন এন প্লাস 1 আমরা বের করব। তাহলে এই যে n প্লাস 1, এটা আমরা বের করতেছি ইন টার্মস অফ ইটস ইমিডিয়েট নেইবার, ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড, হ্যাঁ। তাহলে ইমপ্লিসিট মেথডে আমরা উই গেট, ইমপ্লিসিট মেথডে উই গেট টি আই, মানে ফর উই গেট দ্য ভ্যালু অফ টেম্পারেচার at any node I
at a forward time n plus 1 by taking into account its immediate neighbor, immediate neighbor at the same time step, immediate neighbor. এই হলো গিয়ে গ্রাফিক্যালি যদি আমরা ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট মেথডের ডিফারেন্সটা দেখি, হ্যাঁ, তাহলে এতে করে আমাদের স্টেবিলিটিটা বেড়ে যায়। এটা হলো গিয়ে ইমপ্লিসিট মেথডের কনসেপ্টটা, মানে ইমপ্লিসিট মেথডে আমাদের মানে আননোন এবং নোন এর মিক্স থাকবে ইকুয়েশনে, হ্যাঁ, এটা এটা ইকুয়ালস টু 0 এরকমই লেখা এক্সপ্লিসিট ইকুয়েশন, মিক্সটা 0 হবে। তাহলে ইমপ্লিসিট মেথড আনকন্ডিশনালি এক্সপ্লিসিট, সরি আনকন্ডিশনালি স্টেবল। এই ইমপ্লিসিট মেথডের একটা স্পেশাল কেস হলো গিয়ে ক্র্যাঙ্ক-নিকোলসন মেথড, হ্যাঁ, ক্র্যাঙ্ক-নিকোলসন মেথড। ক্র্যাঙ্ক-নিকোলসন মেথড আরেকটু ইয়েতে, মানে আরেকটু অ্যাডভান্স হয়ে যে কাজটা করে ক্র্যাঙ্ক-নিকোলসন, সেটা হলো গিয়ে যে সে n এবং n প্লাস, এই যে n এবং n প্লাস, হ্যাঁ, মানে এটা হলো এই যে n এবং n প্লাস, এটা হলো গিয়ে মানে সিম্পল ইমপ্লিসিট, মানে যেটা নর্মাল ইমপ্লিসিটের সাধারণ ডেফিনেশন হলো এটা, যে আমরা ফরওয়ার্ড টাইমের নোটগুলোকেই নেব, আমরা বের করব এটা, কিন্তু বের করব এটা এই নেবারিং পয়েন্ট থেকে, মানে এই সেম টাইম স্টেপের নেবারিং পয়েন্ট থেকে। এটা হলো ইমপ্লিসিট মেথডের সিম্পল ইমপ্লিসিট মেথড। এইটাকেই ক্র্যাঙ্ক-নিকোলসন আরেক ধাপ অ্যাডভান্স করে নিয়ে যায়, সেটা হলো গিয়ে ক্র্যাঙ্ক-নিকোলসন করে কি, যে n এবং n প্লাস 1 এর মাঝখানে একটা টাইম স্টেপে সে এটা বের করে, এই যে আননোনটা বের করার চেষ্টা করে, হ্যাঁ, মাঝখানে, মানে আমার টাইম স্টেপ তো এই n এবং n প্লাস এর মাঝখানে টাইম স্টেপ হলো ডেল্টা টি, ঠিক আছে, n থেকে ডেল্টা টি n প্লাস 1, দেন এগেন ডেল্টা টি n প্লাস 2, দেন এগেন ডেল্টা টি n, মানে n, এটা n প্লাস 1, এটা n প্লাস 2, তাই না, প্লাস ডেল্টা টি n প্লাস 3, তাই না, এইভাবে আমরা যাচ্ছি টাইম স্টেপ, তাই না, টাইম স্টেপ ফরওয়ার্ড মানে টাইম মার্চিং। কিন্তু আমরা যদি এরকম যাই, আমরা যদি এভাবে যাই ডেল্টা টি প্লাস ডেল্টা টি বাই 2, হ্যাঁ, দ্যাট ইজ আমাদের হলো n প্লাস হাফ, কিন্তু হ্যাঁ, তারপরে ডেল্টা টি প্লাস ডেল্টা টি বাই, মানে ধরো টোয়াইস ডেল্টা টি, তো টোয়াইস ডেল্টা টি না গিয়ে আমরা যাচ্ছি হলো যে ধরো টোয়াইস ডেল্টা টি প্লাস ডেল্টা টি বাই 2, তাহলে এটা কত হবে 2n প্লাস হাফ, হাফ, মানে প্রতিটা টাইম স্টেপে আমরা পুরো টাইম স্টেপ না গিয়ে অর্ধেক টাইম স্টেপে যাবো, হ্যাঁ, অর্ধেক টাইম স্টেপে গিয়ে সেই অর্ধেক টাইম স্টেপের এই নেবারিং পয়েন্টের ভ্যালুগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো। তাহলে হবে কি, যে এইটার ওয়েটটাও আসলো, এইটার ওয়েটটাও আসলো, হ্যাঁ, এটা হলো ক্র্যাঙ্ক-নিকোলসন মেথড। আমার মনে হয় যে এটা তোমাদের জন্য খুব জটিল হয়ে যাবে, এটা আপাতত জাস্ট আমরা জেনে রাখলাম, মানে শুধু এইটুকু জানলে তোমাদের জন্য যথেষ্ট, যে ক্র্যাঙ্ক-নিকোলসন টাইম ডিসক্রিটাইজেশনটা কি। তাহলে এটা হলো ক্র্যাঙ্ক-নিকোলসন টাইম ডিসক্রিটাইজেশন হলো কি একটা ইমপ্লিসিট মেথড অফ ডিসক্রিটাইজেশন, হ্যাঁ, তোমরা শুধু এইটুকু জানলে হবে, যে ক্র্যাঙ্ক-নিকোলসন মেথড হলো গিয়ে একটা টাইম ডিসক্রিটাইজেশন ইমপ্লিসিট মেথড, হ্যাঁ, যেখানে আমাদের ডেল্টা টি এর জায়গায় ডেল্টা টি বাই 2,
নেওয়া হয়, হ্যাঁ, ডেল্টা টি এর জায়গায় ডেল্টা টি বাই 2 নেওয়া হয়। জাস্ট এইটুকু জানলে হবে, আর আমাদের দরকার নেই, হ্যাঁ, এর চেয়ে বেশি দরকার নেই। এর চেয়ে বড় মানে এটা বাকিটা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করবে। এই যেখানে সে এটা হলো সিম্পল ইমপ্লিসিট মেথড, আর এটা হলো ক্র্যাঙ্ক রিকার্সন। হ্যাঁ, সে করে কি যে তোমার এই যে এটা হলো এন, আর এটা হলো এন প্লাস ওয়ান। হ্যাঁ, এর মাঝখানে সে এন প্লাস হাফ, মানে এই যে এন প্লাস হাফ, হ্যাঁ, এন প্লাস হাফ, দ্যাট ইজ ডেল্টা টি প্লাস ডেল্টা টি বাই 2। হ্যাঁ, এই জায়গাটায় করার চেষ্টা করে, তোমার টি আইটা বের করার চেষ্টা করে, যাতে 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 এইটাও আসতেছে, এইটাও আসতেছে, এইটাও আসতেছে, এইটাও আসতেছে, মানে দ্য এস্টিমেশন বিকামস বেটার। আমাদের বোধহয় শুধু তোমরা জাস্ট ইউ ইউ নিড টু you need to remember that Crank-Nicholson scheme বা method is a implicit method. Implicit method of time discretization. বা এইটুকু তোমরা তো মনে রাখতেই পারবা যে এক্সপ্লিসিট মেথড বা ইমপ্লিসিট মেথডটা কি। এক্সপ্লিসিট মেথড বা ইমপ্লিসিট মেথড হলো গিয়ে টাইম ডিসক্রিটাইজেশন মেথড। হ্যাঁ, এক্সপ্লিসিট মেথড বা ইমপ্লিসিট মেথড হলো গিয়ে টাইম ডিসক্রিটাইজেশন মেথড। এখন এই ইমপ্লিসিটের একটা মেথড হলো গিয়ে ক্র্যাঙ্ক নিকলসন মেথড। আমাদের এই প্যারাবোলিক ইকুয়েশন যদি আমরা কিন্তু দেখেছি এই যে এই পর্যন্ত এইটুকু দেখেছি, তাই না? ওয়ান ডাইমেনশনাল প্যারাবোলিক ইকুয়েশন। যদি এটা ওয়ান ডাইমেনশনাল না হয়ে টু ডাইমেনশনাল হয় তাহলে এরকম হবে। যদি টু ডাইমেনশনাল না হয়ে থ্রি ডাইমেনশনাল হয় তাহলে এরকম হবে, এটা হবে, তাই না? থ্রি ডাইমেনশনাল হলে তাহলে ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশন হলে আমাদের কি কি স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে? তাহলে টু ডাইমেনশনাল হলে আমাদের আমরা যদি এক্সপ্লিসিট স্কিম ইউজ করি, তাহলে এই যে এক্সপ্লিসিট স্কিমের এই যে এটা তোমার এই ক্র্যাঙ্ক নিকলসন স্কিমটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, দ্যাট ইজ তখন এই ল্যামডা মাস্ট বি লেস দেন অর ইকুয়ালস টু 0.25। 0.25 এটা হলো স্টেবিলিটি ক্রাইটেরিয়া, মানে স্টেবিলিটি ক্রাইটেরিয়া আরো কমে যাচ্ছে। দ্যাট ইজ আমাদের এই টাইম স্টেপটা আরো ছোট নিতে হবে, এবং মানে ফর এ গিভেন স্পেশাল সাইজ ইন্টারভেল, এই যেটা ডেল্টা এক্স, ফর এ গিভেন ডেল্টা এক্স আমাদের ডেল্টা টিটা অনেক অনেক ছোট নিতে হবে। এই 2D এর ক্ষেত্রে 3D হলে তো এটা আরো হয়ে যাবে। হ্যাঁ, 3D হলে আরো হয়ে যাবে। ইট বিকামস মানে ল্যামডা শুড বি লেস দেন কত হবে? 1.8 মানে কত? 0.125। ঠিক আছে, আরো কমে যাবে। তাহলে এভাবে এটা কিন্তু এক্সপ্লিসিট স্কিমের রিকোয়ারমেন্টটা কিন্তু বাড়তেই থাকবে। হ্যাঁ, বাড়তেই থাকবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত কিন্তু আমরা মানে বললাম যে ইমপ্লিসিটটা মানে এক্সপ্লিসিটের শুধু নেগেটিভ সাইডটা দেখতেছি, আর ইমপ্লিসিট বলতেছি যে এটা আনকন্ডিশনালি স্টেবল। কিন্তু ইমপ্লিসিটের আবার একটা অসুবিধা হলো গিয়ে যে ইট লিডস টু এ লার্জ নাম্বার অফ it leads to a system of linear equation. Implicit scheme leads to a system of simultaneous equations which is very difficult to solve. Very difficult to solve. আর ক্র্যাঙ্ক নিকলসন স্কিম ইউজ করলে তো এটা আরো এক্সরবিটেন্টলি লার্জ সিস্টেম অফ সাইমালটেনিয়াস ইকুয়েশনস দেয়। হ্যাঁ, বাট উইথ দ্য অ্যাডভেন্ট অফ ডিজিটাল কম্পিউটার,
all we have to do is to make a routine, make a subroutine, তাই না? একটা প্রোগ্রাম লিখে দিলেই একজন হিউম্যানের মানে মানুষের জন্য ফোর্থ অর্ডার তোমার ম্যাট্রিক্স থেকে ফিফথ অর্ডার ম্যাট্রিক্সে গেলে মানে এফোর্টটা কিন্তু অনেক বেড়ে যাবে। সিক্সথ অর্ডারে গেলে তো আরো বেড়ে যাবে। তাহলে এইভাবে একজন মানুষের জন্য কিন্তু ম্যাট্রিক্সের অর্ডার বাড়ার সাথে সাথে মানে সেটা সলভ করার মানে মানুষের ক্যাপাবিলিটি মানে জিওমেট্রিক্যালি কমতে থাকে এবং এটা মানে টাইমটা এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকে। কিন্তু একটা কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু তোমার মানে ফোর্থ অর্ডার, ফিফথ অর্ডার, সিক্সথ অর্ডার কোনো ব্যাপার না। ওয়ান্স দ্য কম্পিউটার গেটস ইটস লজিক, মানে তুমি যদি কম্পিউটারের লজিকটা দিয়ে দাও যে সে কিভাবে কাজ করবে, তাহলে কিন্তু ফোর্থ অর্ডার, ফিফথ অর্ডার, সিক্সথ অর্ডার এগুলো ওর জন্য কোনো বিষয় না। হ্যাঁ, কোনো বিষয় না। দ্যাট ইজ কম্পিউটার সিস্টেম হ্যাজ গট sheer speed, এই স্পিডের কারণে কম্পিউটারের মানে এগুলো কোনো বিষয় না। হ্যাঁ, কিন্তু কম্পিউটারে কি নাই? কম্পিউটারের হলো গিয়ে জিরো ইন্টেলিজেন্স। কম্পিউটারের কোনো ইন্টেলিজেন্স নাই। হ্যাঁ, কম্পিউটার কোনো ইন্টেলিজেন্স নাই। সো সে কিন্তু একটা জিরোথ অর্ডারের ম্যাট্রিক্সও সলভ করতে পারবে না বা ফার্স্ট অর্ডারের ম্যাট্রিক্সও সলভ করতে পারবে না নিজে নিজে। ঠিক আছে, সে পারবে না, বিকজ কম্পিউটার ইজ এ ডাম সিস্টেম। হ্যাঁ, ডাম সিস্টেম। অন দি আদার হ্যান্ড মানুষ কি? মানুষ হলো গিয়ে মানুষের মেইন ক্যারেক্টারিস্টিক্স হলো গিয়ে যে মানুষ হয় জিনিয়াস। হ্যাঁ, মানে বেশিরভাগ মানুষই জিনিয়াস। আর সব মানুষেরই কিছু না কিছু ইন্টেলিজেন্স থাকে। হ্যাঁ, ইন্টেলিজেন্স থাকে। সো ম্যান হ্যাজ গট ইন্টেলিজেন্স, বাট it has got very slow speed. When it has got a very low speed. So man has got almost all man has got intelligence, but they are slow in speed. আর কম্পিউটার হলো গিয়ে জিরো ইন্টেলিজেন্স বাট শিয়ার স্পিড, হাই স্পিড। তাহলে আমরা যদি এই একটা প্রোগ্রাম করে কম্পিউটারের সাথে অ্যাড করে দিই, তাহলে আমাদের শেয়ার ইন্টেলিজেন্স উইথ দ্য কম্পিউটার শেয়ার স্পিড, ইট ক্যান কম্পিউট এনিথিং। হ্যাঁ, দিস ইজ দ্য বেসিস অফ সিএফডি অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে কম্পিউটার কিন্তু কিছুই করতে পারবে না, কম্পিউটার কোনো বুদ্ধি নাই। বুদ্ধির কাজগুলো সবই করতে হবে আমাদের সিএফডি ইঞ্জিনিয়ারদের। হ্যাঁ, বুদ্ধির কাজগুলো। কিন্তু যেখানে সিএফডি ইঞ্জিনিয়াররা বা সিএফডি রিসার্চাররা আটকে যাবে সেখানে হলো স্পিড। মানে সিএফডি almost all CFD methods leads to an exorbitantly large system of simultaneous equations, which are very difficult, nearly impossible to solve for a human being in his lifetime. ঠিক আছে, একজন মানে এমন সিস্টেমও আছে যেটা এমন লম্বা সিস্টেম অফ ইকুয়েশন দিবে যেটা একজন মানুষের পক্ষে তার সারা জীবন ধরে সলভ করতে গেলেও সলভ করতে পারবে না, বিকজ মানে তার স্পিডে কোলাবে না। হ্যাঁ, তার ইন্টেলিজেন্স ওকে, বাট তার স্পিডে কোলাবে না। হ্যাঁ, স্পিডে কোলাবে না। সো হোয়াট হি অর শি ক্যান ডু, হি অর শি ক্যান মেক এ রুটিন, মানে প্রোগ্রামিং রুটিন, অ্যান্ড থ্রো ইটস টু দ্য কম্পিউটার। এই প্রোগ্রামিং রুটিনটা কিন্তু হতে হবে নিখুঁত, এরর ফ্রি। ঠিক আছে, এই প্রোগ্রামিং রুটিনটা হতে হবে এরর ফ্রি, মানে এখানে কোনো এরর থাকা চলবে না, কারণ কম্পিউটার কিন্তু এরর টেরর কিছু বুঝবে না। তুমি ওকে যা বলবা সে তাই করবে। তাহলে ইমপ্লিসিট মেথডের ডিসঅ্যাডভান্টেজ হলো গিয়ে যে ইট লিডস টু এ লার্জ সিস্টেম অফ সাইমালটেনিয়াস ইকুয়েশনস। হ্যাঁ, এটা হলো ইমপ্লিসিট মেথড। এক্সপ্লিসিটটা হিউম্যানলি হয়তো অল্প স্বল্প হলে করা যায়, কিন্তু ইমপ্লিসিটটা মানে ভেরি ডিফিকাল্ট। ইটস মানে এখানে সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করতে হবে। আর যদি আমরা ইমপ্রুভ ইমপ্লিসিট স্কিম ইউজ করতে চাই, ক্র্যাঙ্ক নিকলসন স্কিম, তাহলে এটা আরো এক্সরবিটেন্টলি লার্জ সিস্টেম অফ
সাইমালটেনিয়াস ইকুয়েশন দিবে, যেখানে কম্পিউটারের হেল্প ছাড়া আর কোনো উপায়ই থাকবে না। আমরা আগের মতোই আজকে একটু টাচ দিয়ে শেষ করি, নেক্সট ক্লাসে আমরা এটা দেখব টাইপস অফ গ্রিড। হ্যাঁ, টাইপস অফ গ্রিড। গ্রিড একেবারে ফ্রম বার্ডস ভিউ থেকে যদি আমরা দেখি, তাহলে গ্রিডস ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু ব্রড ক্যাটেগরিজ, স্ট্রাকচার্ড অ্যান্ড আনস্ট্রাকচার্ড। ঠিক আছে, ফ্রম বার্ডস ভিউ grids can be classified into two broad categories. One is structured grid and another is unstructured grid. তোমাদের আমি একদিন ক্লাসে বোধহয় দেখাইছি যে স্ট্রাকচার আর আনস্ট্রাকচারের মধ্যে ডিফারেন্সটা কি। স্ট্রাকচার আনস্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স হলো গিয়ে স্ট্রাকচার আনস্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স হলো কোনো এটা তো তাহলে স্ট্রাকচার আনস্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স হলো যে তোমার স্ট্রাকচার গ্রিড ওয়ান ডাইমেনশনালে কোনো ডিফারেন্স নেই। ওয়ান ডাইমেনশনাল তো কিছু কনসিস্ট অফ সাম নোড। হ্যাঁ, ওয়ান ডাইমেনশনাল কনসিস্ট অফ সাম নোড, কিন্তু টু ডাইমেনশনাল হলে এই হলো আমাদের নোড। হ্যাঁ, কম্পিটিশন নোড। এই যে নোটগুলা, যে কোনো একটা নোট যদি আমি এখানে এখানে আই নেই, মানে আই জে, আচ্ছা এইখানে নেই, এইখানে এটা না, ধরো যে কোনো একটা নোড আই জে, তাহলে এর সামনের নোটটাকে আমি বলতে পারি, মানে এই যে পাশের নোটটাকে আমি বলতে পারি, এই পাশের নোটটাকে আমি বলতে পারি হলো গিয়ে আই প্লাস ওয়ান জে। হ্যাঁ, এর বাম পাশের নোটটাকে আমি বলতে পারি আই মাইনাস ওয়ান জে। হ্যাঁ, তোমার এর উপরেরটাকে বলতে পারি আই জে প্লাস ওয়ান, এর নিচেরটাকে আমি বলতে পারি আই জে মাইনাস ওয়ান, তাই না? এবং এভাবে এন্ড সো অন। দ্যাট ইজ স্ট্রাকচার। এটা হলো স্ট্রাকচার নোড। স্ট্রাকচার গ্রিড বা মেশ। হ্যাঁ, মেশ বলা হয় কেন, যে এই যে পয়েন্টের চারপাশে এই যে মেশ, এই যে এটাকে বলা হয় মেশ, মানে নেট করা যায়। হ্যাঁ, এই নেটটাকে বলা হয় মেশ। সেটা হলো স্ট্রাকচার গ্রিড আর স্ট্রাকচার মেশ। তাহলে স্ট্রাকচার মেশ in 2D, in 2D, this is quadrilateral, quadrilateral. কোয়াড্রিল্যাটারাল। হ্যাঁ, তাহলে 2D তে হলে এটা কোয়াড্রিল্যাটারাল, আর 3D হলে 3D হলে তাহলে এটা হলো স্ট্রাকচার্ড মেশ। এটা যদি 2D হয় তাহলে হবে কোয়াড্রিল্যাটারাল। হ্যাঁ, মানে চার চার কোণা, কোয়াড্রিল্যাটারাল। আর এটা যদি তোমার 3D হয় তাহলে এটা হবে হেক্সাহেড্রাল। হেক্সাহেড্রাল। তাহলে 2D তে কোয়াড্রিল্যাটারাল আর 3D তে হেক্সাহেড্রাল, মানে 3D টা হবে এরকম। এরকম হেক্সাহেড্রাল। হ্যাঁ, হেক্সাহেড্রাল।
তাহলে এইটা হলো স্ট্রাকচার মেশ, 2D তে কোয়াড্রিল্যাটারাল আর 3D তে হেক্সাহেড্রাল। এবং এটা এই যে নোটগুলো খুব সুন্দরভাবে একটার সাথে আরেকটা রিলেশন থাকবে, জিওমেট্রিক রিলেশন। এটা হলো স্ট্রাকচার মেশ। স্ট্রাকচার মেশে নোড টু নোড আমার মানে এরকম লিনিয়ার রিলেশনশিপ থাকবে। এবং 2D তে এটা 4 কোণা হবে, হ্যাঁ 4 কোণা হবে, আর 3D তে এই 6টা কোণা হবে, হ্যাঁ 6 হেক্সাহেড্রাল। অন দি আদার হ্যান্ড, আমরা যদি এই আনস্ট্রাকচার মেশে যাই, আনস্ট্রাকচার মেশ এটা সাধারণত আনস্ট্রাকচার মেশ 2D তে এটা মানে যে কোনো ধরনের হতে পারে, তবে মোস্ট কমন হলো টেট্রা এলিমেন্ট, হ্যাঁ টেট্রা এলিমেন্ট মানে ত্রিভুজ মোস্ট কমন। বাট এটা কোয়াড্রিল্যাটারাল বাদে যে কোনো শেপ হতে পারে, টেট্রা হতে পারে, প্যান্টা হতে পারে, হ্যাঁ ন্যানো হতে পারে, এরকম বিভিন্ন হতে পারে আর কি। 3D তে এটা হয় হলো গিয়ে টেট্রাহেড্রাল, হ্যাঁ টেট্রাহেড্রাল। দ্যাট ইজ আমাদের যদি ধরো ওই একইভাবে আমরা ওই যে নোটগুলো দেখি, ধরো এরকম নোট, এটা হলো আমার ডোমেইন, এটা হলো আমার ডোমেইন। ধরো এই এরকম হবে। তাহলে এটা হবে এরকম। হুম, ধরো এই, তাহলে এই যে নোড, মানে নোডের জায়গায় আছে। হুম, তাহলে এইটা হলো গিয়ে আনস্ট্রাকচারড মেশ। হ্যাঁ, যেমন কোনো একটা নোটের সাথে আরেকটা নোটের তুমি কোনো রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারবে না, নো লিনিয়ার রিলেশনশিপ। হ্যাঁ, এই যে ট্রায়াঙ্গুলার রিলেশনশিপ, অথবা পেন্টাগন হলে পেন্টাগনাল রিলেশনশিপ। হ্যাঁ, তাহলে এই ধরনের এটা হলো গিয়ে আনস্ট্রাকচারড মেশ। আনস্ট্রাকচারড মেশ ইজ মেইনলি টেট্রা এলিমেন্ট অর টেট্রাহেড্রাল। হ্যাঁ, তাহলে আমরা এই আপাতত হুম, তাহলে এখানে এই স্ট্রাকচার এবং আনস্ট্রাকচার দিয়েই আমরা আজকেরটা এটা শেষ করি। আমরা আবার কালকে বাকি এগুলো দেখবো, হ্যাঁ যে গ্রিড আর কি কি ধরনের হতে পারে। তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? এনি কোশ্চেন? হ্যালো, হ্যালো, হ্যালো।
হ্যালো, হ্যালো। হ্যালো, ঠিক আছে, আমরা আজকে ক্লাসটা শেষ করি, আবার কালকে দেখা হবে ইনশাল্লাহ।